বাংলাদেশে কি গণ অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে? যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে সংবিধান যেটি আগে এক্সিস্ট করছিল সেটি এখন এক্সিস্ট করছে, আর যদি বিপ্লবোত্তর সরকার হয় তাহলে কিন্তু আগের সংবিধান আর এক্সিস্ট করছে না। আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধন এবং পুনর্লিখন, এটা নিয়ে একটা ডিবেট কিন্তু তৈরি হয়েছে। শুরুতেই প্রধান উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে, একদম। তো তাহলে এটা বিপ্লবোত্তর বলা যাবে না। যদি বিপ্লবোত্তর বলা না যায় এবং এই সংবিধানটি এক্সিস্ট করে, তাহলে কিন্তু আমি যে আন্দোলনে যুক্ত হয়েছি, আমার কোটি কোটি ভাই যে আন্দোলনে যুক্ত হয়েছে, এখন যে উপদেষ্টা পরিষদ আছে এবং তার সহযোগী হিসেবে মিডিয়া যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকের কিন্তু 7 অনুচ্ছেদ অনুযায়ী ফাঁসি হয়ে যাওয়ার কথা। আমরা কি তাহলে সেটার জন্য প্রস্তুত আছি? এক ধরনের অস্পষ্টতা কিন্তু আছে। এই অস্পষ্টতা দূর করবার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। এটা গেল সাংবিধানিক দিক। 2, যেটা আমরা তো জানি এই ম্যাসাকারে কতজন মানুষ প্রাণ হারিয়েছে, একটা তালিকা আছে। কারা এজন্য দায়ী সেটাও আমরা জানি। এই মিডিয়ার যুগে, ডিজিটাল মিডিয়ার যুগে, টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি। তারপরেও আমরা শুনতে পাই একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার, এটা মীমাংসিত নয়। এই বলার অধ্যত্ত উনি কোথায় পান? উনি পান এ কারণে যে 60 দিন পার হলো, এখনো কিন্তু আমরা মামলা হচ্ছে হরদর, একেবারে প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু একটাও কাজের মামলা যেটা না। আপনি বলেন তো, আপনি একজন আইনজীবী এবং দীর্ঘদিন আদালতে প্র্যাকটিস করছেন। 200-250 জন মানুষ কি একটা হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে? 200-250 মানুষ হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে কিনা অস্বাভাবিক। 2 হচ্ছে প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করা প্রতিটা মামলার গুরুত্ব কমায়। প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করার প্রয়োজন নাই, একটা সত্য মামলাই যথেষ্ট শেখ হাসিনাকে আসামি করবার জন্য। 3 হচ্ছে সালমান এফ রহমান কিংবা সামিট গ্রুপ কিংবা বসুন্ধরা, তাদেরকে আপনার হত্যা মামলা আনা দরকার নেই। বসুন্ধরাকে অবশ্য আনে নাই, দেখলাম তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। কিন্তু সামিট গ্রুপের কিংবা সালমান এফ রহমান ফর এক্সাম্পল বা এস আলম, তাদেরকে হত্যা মামলা আনা দরকার নেই। তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি এত যে ওটাই যথেষ্ট তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য। সুতরাং আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন, যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। সত্যতা বা মিথ্যা এটার কোনো যাচাই বাছাই হচ্ছে। সমালোচকরা যেটা বলছেন, তারা বলছেন তার মিডিয়া ট্রায়াল তো হয়ে গেল, এবং এখন যেটা মানে গ্রামে গ্রামে যেটা হচ্ছে, ইউনিয়নে ওয়ার্ডে যেটা হচ্ছে, আপনার সাথে আমার শত্রুতা, আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি, কিংবা আমি আপনার কাছ থেকে কিছু পয়সা করি খেয়ে বলছি ঠিক আছে আমি জানি আপনি এটার সঙ্গে যুক্ত, কিন্তু আমি কিন্তু মামলা দেব না। এই যে একটা লেনদেনের ভিতরে একেবারে প্রান্তিক মানুষজনও জড়িয়ে যাচ্ছে, এটা কেন? কারণ আপনি 2 মাস একটা লম্বা সময় ঢিলা বা সম্মুখ গতিতে সরকারটি চলছে, সেই কারণে এই ধরনের লুপহোলস গুলার সুযোগ অনেকে নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের লক্ষ্যটা কি? সরকারের লক্ষ্যটা তো সরকারের স্পষ্ট করতে হবে। আমি তো আমিও বুঝতে পারি নাই। এই কারণে আমি আমার ক্ষুদ্র যেই জায়গা মিডিয়া, সেখানে বারবার বলছি যে আপনাদের শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম 3টা প্ল্যান বলেন। শর্ট টার্মে আপনারা কি কি করতে চান, কতদিনে করতে চান, মিড টার্মে কি করতে চান, কতদিনে, লং টার্মে কি করতে চান, কতদিনে। এই পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান শুনি নাই। এই কমিশনগুলো বলছেন যে সংস্কার করবেন, এই জন্য সময় দরকার। এখন সংস্কারের এটা কি মানে অনাগতকাল চলবে? এটা কতদিন? এবং সংস্কার বলতে আসলে কোন কোন সংস্কার? একটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, একটা হচ্ছে রাজনীতি ইটসেলফের সংস্কার, পুরো রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার, একটি হচ্ছে আমাদের যে সোশ্যাল টেক্সচার নষ্ট করা হয়েছে গত 15 বছরে সেটার সংস্কার, আর একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এতগুলো সংস্কার, এই প্রতিটা সংস্কারের ভাগেরও কিন্তু আবার দীর্ঘ, মধ্য এবং স্বল্প মেয়াদী অনেক ডালপালা আছে। আপনাকে তো পরিষ্কার করতে হবে। ওনারা কেন পরিষ্কার করছেন না জানেন? 6টা কমিশন গঠিত হয়েছে। এর আগেই শুনেছিলাম যে কমিশনরা তাদের রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলের সঙ্গে মিট করবেন, কিন্তু দেখলাম তারা আগেই বসেছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই। ট্রান্সপারেন্সি যত ভালো হয় ততই মঙ্গল, কিন্তু সেখানেও আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু ঐক্যমতে পৌঁছতে দেখি নাই। বিএনপি বলেছে মোটা দাগে একটা সংস্কার করে নির্বাচন যত দ্রুত সম্ভব, আবার জামাতে ইসলাম ভিন্ন
প্রস্তাব দিচ্ছে, তাদের কথা হচ্ছে না সংস্কার চলুক। এতে অবশ্য দুই দল তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এই দুটো প্রস্তাব এসছে, কারণ বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন, যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে, আর বিএনপির যত সময় যাবে আসন সংখ্যা কমবে। সুতরাং এই দুই হিসাব নিকাশ থেকেই দুটো দল দুই রকম প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে দেখি নাই। এখানেও দলগুলো তার স্বার্থ অনুযায়ী হিসাব করছে। কিন্তু এত বড় বিপ্লবের পরেও কি জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা এক হবেন না? আনফরচুনেটলি আমরা তো এক হওয়ার কথা দেখছি না। আমরা তো দেখুন, রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলেছে এবং বেড়ে উঠেছে, গড়ে উঠেছে। ধরেন লাস্ট 15 ইয়ার্স বিএনপির কর্মীরা কি দেখেছে? আওয়ামী লীগ করা মানেই 1000 কোটি টাকার মালিক হবেন আপনি, এমনকি প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকার মালিক হবেন, এবং প্রধানমন্ত্রী গর্ব করে সংবাদ সম্মেলনে বলবেন। একটা কালচার, তাই না? পলিটিক্যাল কালচার। এটা যেই বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি ক্ষমতায় কবে যাব, গেলেই তো আমি এই 400 কোটি টাকা মালিকটা হতে পারি। এই আমলে 400, পরের আমলে নিশ্চয়ই এটা 1200 কোটি টাকা হবে। সুতরাং এই কালচারের মধ্যে দিয়ে যে দলগুলো গেছে, দীর্ঘ সময় থেকেছে, তারা আসলে কার? দেশটা আসলে কার? দেশটা আসলে সবচেয়ে অসহায় জনগণের, যাদের কোনো সে নাই, যাদের কোনো রাজনীতির মানে হিস্সা নাই, যাদের কোনো উপায়ও নাই। দেশটা আসলে তাদের। কিন্তু মালিক যদি তারাই হয়, তাদেরকে তো ক্ষমতা দিতে হবে। দেখুন, ক্ষমতা দেওয়ার জন্য তো এই গত কয়েক বছরের সংগ্রাম এবং বিশেষ করে গত 1.5 মাসের তীব্র আন্দোলন, এতগুলো প্রাণহানি। কিন্তু মুশকিল হচ্ছে যখন কাজের ক্ষেত্রে যাই তখন আসলে খুব বেশি পরিবর্তন দেখি না। দেখুন মতি ভাই, আমরা পলিটিক্যাল কালচারের পরিবর্তন চাই, আমরা গোটা রাজনীতির পরিবর্তন চাই, কিন্তু আমরা কি যার যার দলের ব্যাপারে এই কথাগুলো তুলছি? দলগুলো কিভাবে চলছে, দলের ভিতরে ডেমোক্রেসি কতটুকু আছে, দলের ভেতরে পদায়ন বা প্রমোশন কিভাবে হয়, এটা কি যোগ্যতা সততার ভিত্তিতে হয় নাকি নিঃশর্ত আনুগত্যের ভিত্তিতে হয়? এই আলাপগুলো তো আসলে আসা উচিত। ধরুন কিছুদিন আগে প্রধানমন্ত্রী তো আজকাল কথায় কথায় ওনার কথা ফাঁস হচ্ছে, এবং সম্ভবত উনি নিজেই ফাঁস করছেন, না হলে এত ফাঁস করার দায় কারো পড়ে নাই। তো ওনার একটা কল রেকর্ডে বোধহয় 200 কতবার ওনাকে আপা ডাকা হয়েছে। আপনি কি মনে করেন যে অন্য দলগুলোতে এর চেয়ে কম বা এর চেয়ে ভিন্ন ভাবে সম্বোধন করা হয়? না, হয় না। তো আপনি দলের ভেতরের পরিবর্তন না এনে বা সেই আওয়াজ দলের ভেতর না তুলে আপনি একটা নির্বাচন করে ফেলতে চান চট করে। আপনি চট করে কয়েকটা দাবি এনে মনে করেন যে এগুলো সংস্কার করলেই বোধ করি রাজনীতি পরিবর্তন হবে। ফর এক্সাম্পল পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ, কিংবা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এই কয়েকটা বড় বড় জায়গায় বদল আনলেই রাজনীতির বদলটা হবে? হবে না। কিন্তু আপনি তো আগে লক্ষ্যই ঠিক করেন নাই। আমাদের কিছুরই ঠিক নাই। তাহলে কিভাবে আপনি যাবেন? তো বললাম আমি খুবই পাজলড অবস্থায় আছি। না, আপনার যাওয়ার কথা ছিল বরিশাল, আপনি যে সদরঘাট গিয়ে আটকে পড়েছেন। তখন আপনি কিভাবে কি করবেন? আমরা কি হতে আসলে সদরঘাটও গেছি? সদরঘাটে রাস্তাও কি ভুলভাল হচ্ছে না? তা হচ্ছে, কিন্তু তারপরেও আমার মনে হয় না, এই যে প্রশ্নটা আপনি তুলেছেন বা আমরা সবাই বলি, এটা এই রাজনীতির শেষ কোথায়? এই রাজনীতি একটা জায়গায় থামতে হবে। তো 53 বছর চলে গেল, কখনো গণতান্ত্রিক শাসন, কখনো একদলীয় শাসন, কখনো সেনা শাসন, আবার গণতান্ত্রিক শাসন, আবার সেনা শাসন, আবার জরুরি শাসন, এখন আবার অন্য কিসিমের এক সরকার। তো মানুষ যাবে কোথায়? মানুষের আপনি বলছেন যে ক্ষমতা দিবেন কিভাবে? মানুষের তো আসলে চিরাচেপ্টা দশা। কেন বলি? এই যে অনেক বড় প্রত্যাশা এবং স্বপ্নের যেই 1.5 মাসের রক্তক্ষয়, সকলেই কি এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল? মাঠে হয় না, হতে পারে না। কেউ কারো স্বপ্ন ছিল যে আর কিছু দরকার, আমার জিনিসের দামটা কমুক, সিন্ডিকেটটা বন্ধ হোক, আমি
15 টাকা পার একটা ডিম আমি খেতে পারবো না, Yeah. আমার বাচ্চাকে আমি অর্ধেকটা ডিম না একটা গোটা আস্ত ডিম খাওয়াতে চাই। এটা ছিল তার স্বপ্ন। আরেকজনের স্বপ্ন ছিল আমি সততার সঙ্গে চাকরি করতে চাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় বা লেবাস